এখানে একটা পিডিএফ আছে, সেটা সিলেবাস রিলেটেড আছে। সেটা হচ্ছে যে প্রায় সবার কিন্তু সিলেবাস জানা আছে। একটা আছে পার্ট 1 30 মার্কের, এখানে আলোচনার মতো তেমন কিছু নেই, অনেকবার আলোচনা করা হয়েছে। আর এখানে শুধুমাত্র পাসিং মার্ক লাগে, সেটা হচ্ছে 8 থেকে 9, যে কেউ ইজিলি উঠে যাবে। আমরা এখানে মোটামুটি করে 3-4টা কোয়েশ্চেন সেট সলভ করব, তাতে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তারপর নিচের একটা আছে 80 মার্কস, এটা কিন্তু মেন পেপার থেকে বা কোর পেপার, যেটা হচ্ছে আমাদের অ্যারাবিক। সেখানে অ্যারাবিক স্যার পড়াবেন বা ডিসকাস করবেন। তারপরে মিডিলে যেটা আছে সেটা হচ্ছে কি জিএস। মিডিলেরটা হচ্ছে জিএস, 40 মার্কসের। এই 40 মার্কস এখানে জিএস এর যে পেপারটা আছে, সেখানে যদি আমরা দেখি জেনারেল স্টাডিজ, প্রাইমারি ম্যাথ, মানে প্রাইমারি ম্যাথ মানে বেসিক ম্যাথ, জেনারেল অ্যাওয়ারনেসের সাথে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স, হালকা পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, একটু জিকে টাইপের কোয়েশ্চেন গুলো এখানে আছে। তারপর জেনারেল সায়েন্স মানে হচ্ছে বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি, সেখান থেকে থাকবে। তারপর সোশ্যাল স্টাডিজ, জিওগ্রাফি। সোশ্যাল স্টাডিজ বলতে সোশ্যাল সায়েন্স রিলেটেড গুলো, যেমন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই রিলেটেড। জিওগ্রাফি, ইবিএস বলতে ইনভায়রনমেন্টাল সায়েন্স। আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তো সবগুলোকেই যদি আমরা অ্যানালাইসিস করে দেখতে যাই, তো সব থেকে বেশি কোয়েশ্চেন আমরা কোথায় পেয়েছি, এক সেকেন্ড, এক সেকেন্ড প্লিজ। হ্যাঁ, সব থেকে কোয়েশ্চেন কিন্তু বেশি হয় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কোন পার্টটা থেকে, সেটা হচ্ছে আইএনএম, অর্থাৎ সরি, ইন্ডিয়ান মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে। আর এখান থেকে একটা পার্ট আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা সিলেবাসে পার্টিকুলার ধরা হয়েছে। ঠিক আছে, তো সেটাই আমরা আলোচনা করব। এখানে একটা ক্লাসিফিকেশন দিয়েছিলাম আইএনএম এর, এর আগের ক্লাসে আমাদের হয়েছিল, এখন একটু দেখে নেব। সেটা হচ্ছে কি, এই পার্টটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রায় 15টা কোয়েশ্চেন থাকে। আর আমরা যারা স্টেট দিয়েছি 9-10-এ, সেখানে একটা কোয়েশ্চেন ছিল যে বিহারে 1938 সালে কংগ্রেস কেন রিজাইন দিয়েছিল, কোয়েশ্চেন ছিল একটা। 1938 সালে ফেব্রুয়ারি মাসে কেন বিহারের মানে লেজিসলেটিভ থেকে রিজাইন দেওয়া হয়েছিল, সেই কোয়েশ্চেনটা ছিল আইএনএম থেকে। যদিও আমাদের স্টেটে আইএনএম থেকে কোয়েশ্চেন খুবই কম আসে, কিন্তু বিপিএসসি সব থেকে ফেভারিট সাবজেক্ট হচ্ছে আইএনএম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসবে, প্রায় 12 থেকে 15টা বা 17টাও আসতে পারে। কোয়েশ্চেন একটু দেখতে হয়। তো আইএনএম থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে আমি কয়েকটা ভাগে বিভক্ত করেছিলাম, সেটা হচ্ছে কি লোকাল রিভোল্ট, গ্রেট রিভোল্ট অফ 1857, তারপর হচ্ছে কি ইমার্জিং অফ ন্যাশনালিজম আপ টু 1905, তারপর 1905 থেকে 1918, 18-র পর থেকে 1939, তারপর 47 অর্থাৎ আমাদের যখন দেশ স্বাধীন হয়ে গেল, মানে আইএনএম আমাদের শেষ। ঠিক, তো তার বেসিসে আজকে আমি পিডিএফ নিয়ে এসেছি কি লোকাল রিভোল্ট বা আপরাইজিং। এই পিডিএফ আশা করি বোঝা হয়ে গিয়েছে, এর আগে ডিসকাশন হয়েছিল এই পিডিএফ থেকে। আচ্ছা, যেখানে আমরা দেখলাম যে লোকাল রিভোল্ট আছে, তারপরে ছিল 1857 রিভোল্ট। তো লোকাল রিভোল্ট আমরা আলোচনা করব, লোকাল রিভোল্ট কি জিনিস। যে ইংরেজেরা যখন আমাদের দেশটাকে ধীরে ধীরে বেঙ্গল থেকে শুরু করে, বেঙ্গল, আবাদ, সাউথ ইন্ডিয়া, মারাঠা, তারপরে উপরে সিন্ধ পর্যন্ত ধীরে ধীরে যখন পুরো দেশটাকে নিজের কবজায় নিয়ে চলে এসেছিল, হুম, তারপর তার ক্ষেত্রে যে লোকাল যে রিভোল্ট গুলো হয়েছিল, যেমন বেঙ্গল যখন নিয়ে নিল, তো বেঙ্গলে বিশেষ করে মেদিনীপুরে রিভোল্ট দেখা গিয়েছিল। যখন আওয়াধ নিয়ে নিয়েছিল, তখন বিহারের অনেক অংশে রিভোল্ট দেখা গিয়েছিল। সেইগুলোকে লোকাল রিভোল্ট বলা হয়, বা লোকাল আপরাইজিং। আপরাইজিং মানে একটা মানে মাথা চাড়া দেওয়া, বা ইংরেজ সরকারের বিরুদ্ধে জেগে ওঠা।
ঠিক আছে। তো এখানে কোনগুলো আমরা রিভোল্টকে আলোচনা করেছি, অনেকগুলো রিভোল্ট আছে। পার্টিকুলারলি আমাদের বিহারের কোয়েশ্চেন মানে কোনগুলো জিজ্ঞাসা করা হয়। যদি আমরা লোকাল রিভোল্ট দেখতে যাই তো প্রায় 200 খানার আশপাশে রিভোল্ট হয়েছে যেগুলো নোটেবল বা যেগুলো প্রায় এক্সামে জিজ্ঞাসা করে। কিন্তু বিহারের ক্ষেত্রে শুধুমাত্র এই যে এরিয়াটা আছে সেই এরিয়াতে যে রিভোল্ট গুলো হয়েছে সেগুলোকে জিজ্ঞাসা করা হয়। এই এরিয়াটাকে বলা হয় ছোট নাগপুর প্ল্যাটু। ছোট নাগপুর প্ল্যাটু কোন কোন জায়গা নিয়ে বিস্তৃত সেটা আগে আমরা দেখে নেব। বিশেষ করে বিহার, বেঙ্গলের পার্টিকুলারলি পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের কিছুটা অংশ। আপনারা সবাই জানেন যে ঝাড়খণ্ড আর বিহার 2000 সাল পর্যন্ত একটাই রাজ্য ছিল। আর বিহার, বেঙ্গল, আসাম, বাংলাদেশ, উড়িষ্যা 1911 পর্যন্ত বা 1936 পর্যন্ত প্রায় এগুলো একটাই প্রভিন্স ছিল। সুতরাং এই এরিয়াতে যা কিছু হয়েছে তা হিস্ট্রিক্যালি আর একটা কানেকশন আছে আর ইম্পর্টেন্স আছে। তাই আজকে যে রিভোল্ট গুলো আমরা আলোচনা করব সেগুলো কিন্তু ছোটা নাগপুর, আর এর থেকে বাইরের রিভোল্ট আমরা আলোচনা করব না, কারণ ওগুলো আসবে না। তার বাইরেও দু চারটা ইম্পর্টেন্ট আছে কিন্তু সেগুলো জিজ্ঞাসা আমাদের করে না। ঠিক আছে। তারপর একটা ইউনিভার্সালি এখানে আমরা জিনিস জানতে পারি যে রিভোল্ট গুলা কারা করেছিল, রিভোল্ট কারা করে। তো মনে রাখবেন যে রিভোল্ট বা সরকারের বিরুদ্ধে কোনো দিনই যারা হায়ার ক্লাস আছে, যারা সব রকম সুবিধা পায় তারা কিন্তু কথা বলে না। বলে কারা? যারা দলিত, যারা ওবিসি টাইপের, যাদের প্রতি অন্যায় অত্যাচার হয় তারাই কথা বলে। যারা ভালো জায়গায় থাকে, কোনোদিন আম্বানি সরকারের বিরুদ্ধে কথা বলেছে? বলেনি। বলেছে কারা? মিডিল ক্লাস দলিতেরা বলেছে। ঠিক। তাই আমরা এই ছোটনাগপুর প্ল্যাটুতে যতগুলো রিভোল্ট দেখবো তার 99% রিভোল্ট রিলেটেড টু দলিত, এসসি, এসটি, ওবিসি কমিউনিটি। যেমন আমি একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখছিলাম, সেখানে একটা কোয়েশ্চেন ছিল যে এই রিভোল্টটা কাদের সাথে জড়িত, ওবিসি, সরি মানে কি কি কোয়েশ্চেন ছিল আমি জানি না, তার মধ্যে একটা ছিল কি ট্রাইবাল, আদিবাসী, বা আর কয়েকটা ছিল, তো ওটা রিলেটেড টু ট্রাইবাল। তো আমরা কমন ভাবে যদি কোনো রিভোল্ট আসে আর তার কানেকশন জিজ্ঞাসা করা হয় তাহলে 99% আমাদের অ্যান্সার হবে যে ট্রাইবাল পিপল বা আদিবাসী পিপল। ঠিক আছে। এবার আমরা একটা একটা করে এগুলো দেখে নেব। এই রিভোল্ট গুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রিভোল্ট হচ্ছে সান্তাল রিভলিউশন। সান্তাল রিভলিউশন কোথায় হয়েছিল? তো অ্যাজ ইউজুয়াল আমরা দেখলাম ছোটানাগপুর প্ল্যাটু। ছোটানাগপুর প্ল্যাটু বিশেষ করে বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার এই তিনটে স্টেটকে কানেক্ট করে আছে। তো এই রিভোল্ট হয়েছিল কিসের জন্য, কাদের বিরুদ্ধে? এই রিভোল্টটা কিন্তু ইংরেজের জন্য বা ইংরেজদের বিরুদ্ধে ছিল না, এটা ছিল জমিনদারি সিস্টেম। ইন্ডিয়ান যারা রাজা ছিল, ইন্ডিয়ান যারা জমিদার ছিল তাদের বিরুদ্ধে এই রিভোল্টটা হয়েছিল। রিভোল্টটা কে করেছিলেন? দুইজন দলিত ব্রাদার, তারা হচ্ছে সিধু আর কানহু। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখান থেকে যে কোয়েশ্চেনটা হয় সাল কম জিজ্ঞাসা করা হয়, তবু আমাদের জাস্ট একটু মনে রাখতে হবে বা দেখে রাখতে হবে। যদি কোয়েশ্চেন করে বা ডিপলি কোয়েশ্চেন করে তাহলে আমরা মানে ফেঁসে যেতে পারি। তাই সালটা একটু বাস দেখে নেব। কিন্তু মেনলি যে কোয়েশ্চেনটা আমাদের এখান থেকে জিজ্ঞাসা করা হয় সেটা হবে যে সান্থাল রিভলিউশন লেড বাই সিধু অ্যান্ড কানহু, কাদের দ্বারা এই রিভলিউশন লিড করা হয়েছিল? তো দুই ভাই সিধু আর কানহু দ্বারা। এই রিভলিউশন কোথার সাথে মানে কোথায় জড়িত ছিল? ছোটানাগপুর প্ল্যাটু বা ছোটানাগপুর এরিয়া। ঠিক আছে। এরা কারা ছিল? তো এরা ছিল সান্তাল, দলিত, আদিবাসী। সেম জিনিস যদি দেখি আমরা, তারপরে আছে কি কোল রিভলিউশন। কোল একটা উপজাতি, কোল একটা দলিত বা ট্রাইবাল পিপল। এই রিভলিউশনটা কাদের দ্বারা ছিল? এটা ছিল বুধু বুধু ভাগাত। ঠিক। এই রিভলিউশনের সাথে আরো কয়েকটা রিভলিউশন জড়িত হয়েছিল। সরি, একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। 1 সেকেন্ড প্লিজ। শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছি স্যার, কিন্তু শুনতে পাচ্ছি। রেকর্ডিং আসছে তো স্যার? হ্যাঁ, রেকর্ডিং আছে। আশিক স্যার রেকর্ডিংটা একটু দেখবেন। হ্যাঁ, রেকর্ডিং আছে, এখানে উপরে রেকর্ডিং এর মার্ক করছে। স্যার একটা কথা বলছিলাম মধ্যখানে। হ্যাঁ বলেন।
এর আগে টিচম্যানে ক্লাস করতাম, ওই অ্যারাবিক সাবজেক্ট, হ্যাঁ, মিরাজ হুম। স্যার পড়াচ্ছিলেন তো। শেষের দিকে কিন্তু টিচম্যানের রেকর্ডিংটি থাকেনি, বলছিল যে কারণ জানতে চাইলাম তো উনি বললেন যে প্রিমিয়াম শেষ হয়ে গেছে বলে ওখানে রেকর্ডিংটা থাকলো না। ওই জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে লেগেছিল পরেরখানে। তো এরকম যেন না হয় স্যার, না তো সমস্যাতে পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব। আর আমরা টিচ মিটে আমি এর আগে যতগুলো ক্লাস করেছি গুগল মিটে, তারপর এখানে আমি নতুন আজকে ফার্স্ট টিচ মিটে ক্লাস করছি। তো একটু হয়তো এক্সপিরিয়েন্স কমের কারণে হয়তো ডিস্টার্ব হচ্ছে বা হতে পারে, এর জন্য ক্ষমা করবেন। তো আমরা কোথায় ছিলাম? কোল আপরাইজিং বা কোল রিভলিউশন। কোল রিভলিউশনের সাথে আরো কয়েকটা রিভলিউশন হয়েছে, সেটা হচ্ছে ওরাও, ভূমিজ, মুন্ডা। তো সবগুলো রিভলিউশন এখানে আমার দেওয়া আছে কি ছোটানাগপুর। তো সিম্পলি বললাম যে যতগুলো এখানে রিভলিউশন আছে সবগুলো আমরা যদি মনেও না থাকে রিভলিউশন থেকে ডাইরেক্ট যদি কোয়েশ্চেন করে দেয় কোন এরিয়া থেকে রিলেটেড, তো ছোটানাগপুর থেকে রিলেটেড। আর দ্বিতীয়ত প্রায় সবাই ট্রাইবাল এইগুলোই। আর একটা জিনিস, যদি আমাদের কোয়েশ্চেন অন্য জায়গায় এগুলো করে দেয় যে মুন্ডা, ভূমিজ, ওরাও, কোল, এগুলো কোথাকার উপজাতি বা কোথাকার ট্রাইবাল পিপলেরা, তো এগুলো অ্যান্সার বিহার, ঝাড়খণ্ড এরকমই হবে। তো যেহেতু কোয়েশ্চেন আমাদের বিহার থেকে হবে, তো এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ওখানকার কোয়েশ্চেন গুলো আমাদের সলভ হয়ে যাবে। তেমনি ট্রাইব, যেমন কোল বললাম যে কোলের টাইমে এখানে ট্রাইবকে দেখলাম, এখানেও আবার আলাদা করে ট্রাইব লেখা আছে। সবাই মোটামুটি করে সেম টাইমের, সেম টাইপের। যে কখন এরা শুরু করেছিল, 1827 শুরু করেছিল, পরবর্তীতে আবার 1827 থেকে মিডিলে বন্ধ হয়ে যায়, কিন্তু 1931 সালে আবার এটা পুনরায় চালু করা হয়। তো ঠিক সেম টাইপের ভূমিজ ভূমিজ রিভোল্ট শুরু হয়েছিল। ভূমিজ রিভোল্ট কে শুরু করেছিলেন? তো গঙ্গা নারায়ণ। নামগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোনটা রিভলিউশনের সাথে কে জড়িত ছিল। তো একটা জিনিস, যে যদি ডাইরেক্ট কোয়েশ্চেন কোন জাতি, তাহলে তো কোয়েশ্চেন হয়ে যাবে, কোন জায়গা তো হয়ে যাবে, কিন্তু কোনটার সাথে কে লিডার ছিল, লিডারটা কিন্তু ইম্পর্টেন্ট। লিডার আমাদের মনে রাখতে হবে আলাদা আলাদা ভাবে। বা সাল যদি আসা শুরু করে দেয় তাহলে সালও কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? তো কিছু জিনিস আছে যে ডাইরেক্ট আমরা অ্যান্সার করতে পারি, আর কিছু কিন্তু মেহনত করতে হবে। যারা ওখানে মেহনত করতে পারবে তারাই কিন্তু অ্যান্সার করতে পারবে। তারপরে আছে তানা ভাগাত রিভোল্ট। রিভোল্ট এখান থেকে কোয়েশ্চেন এর আগে বিপিএসসি তে আর স্টেটও জিজ্ঞাসা করা হয়েছিল যে তানা ভাগাত কারা, কাদের সাথে জড়িত। তো তানা ভাগাত হচ্ছে ট্রাইবাল পিপল। ঠিক, এই রিভলিউশনে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে যাত্রা ভাগাত আর আরেকজন এখানে লিডার ছিলেন তুরিয়া, দুইজন এখানে আর মেন লিডার ছিলেন। ঠিক, এই রিভোল্টটা কেন শুরু হয়েছিল? হাই ট্যাক্সেশনের কারণে। ইংরেজ সরকার যে হাই ট্যাক্স লাগিয়েছিল বিহারের মানুষদের উপর, তাই বলে এই রিভোল্টটা এখানে শুরু করা হয়েছিল। এই রিভোল্টটা আর একটা বড় জিনিস কানেক্টেড আছে, যে আমরা যদি মহাত্মা গান্ধীর নাম শুনতে পাই, তো মহাত্মা গান্ধীকে কি আমরা কি সিম্বল হিসাবে জানি? অহিংসা, নন ভাইলেন্স হিসাবে জানি। এই টানা ভাগার যে রিভলিউশন ছিল সেটা অহিংসার পথে ছিল বা নন ভাইলেন্সের পথে ছিল। ঠিক, তাই এদের বলা হয় যে দে আর ডিসিপল অফ মহাত্মা গান্ধী, মানে এরা মহাত্মা গান্ধীর মুরিদ ছিল। ঠিক, তো আমাদের এভাবেও ঘুরিয়ে কোয়েশ্চেন করা হতে পারে, যে 4-5টা নাম দিয়ে দিল, দিয়ে বলছে যে কোনটা রিভলিউশন নন ভায়োলেন্সের সাথে কানেক্ট ছিল বা নন ভায়োলেন্স তাদের প্রিন্সিপাল ছিল। ঠিক আছে? তো টানা ভাগাত রিভোল্ট কাকে ফলো করতো? মহাত্মা গান্ধীকে ফলো করতো। আর মহাত্মা গান্ধীর রিভলিউশন বা মহাত্মা গান্ধীর সরকারের বিরুদ্ধে যাওয়া একটা মানে মন্ত্র ছিল, সেটা ছিল কি, যে অহিংসা বা নন ভায়োলেন্স। তো টানা ভাগাতরা কিসের জন্য পরিচিত? অহিংসা, নন ভায়োলেন্সের জন্য। তারাও ট্রাইবাল পিপল, মানে আদিবাসী। তারপরে রিভোল্ট অফ তিলকা মাঝি। তিলকা মাঝি কিন্তু একটা নাম, তিলকা একজন নাম, কোন কমিউনিটির? মাঝি কমিউনিটি। এর আগে আপনারা দর্শক মাঝির নাম শুনেছেন? মাঝি দা মাউন্টেন ম্যান মুভি দেখেছেন আপনারা? হ্যাঁ। তো মাঝি দা মাউন্টেন ম্যান যে সিনেমাটা আছে খুবই ভালো। সিনেমার ডায়লগ হলো জব তক তোড়েঙ্গে নেহি তব তক ছোড়েঙ্গে নেহি। যদি আমরা এরকম প্রতিজ্ঞা করতে পারি যে লাইফে কোনো জিনিস অ্যাচিভ করেই ছাড়বো, তো ইনশাল্লাহ আমরা সাকসেস পাবোই। যেমন দশরথ মাঝির কাহানি আছে মাঝি দা মাউন্টেন ম্যান মুভিতে।
রিয়েল স্টোরি, যদিও মুভিতে অনেক কিছু এন্টারটেনমেন্ট দেখা হয়, কিন্তু বাস্তবে মানে এই মুভির থিমটা হচ্ছে বাস্তবের সাথে জড়িত। মাঝি একটা ঝাড়খণ্ড বিহারের কমিউনিটি, দলিত কমিউনিটি। মাঝিদের বর্তমানে একটা পার্টিও আছে হাম নামে, তাদের লিডার লিডার হচ্ছে জিতেন্দ্র মাঝি। ঠিক, তো মাঝি যে কমিউনিটিটা সেটা হচ্ছে দলিত। সেই টাইমে যে রিভলিউশন হয়েছিল, সেই রিভলিউশনের লিডার কে ছিলেন? তিলকা। ওই রিভলিউশনটা তিলকা নামেই পরিচিত হয়েছে, রিভল্ট অফ তিলকা মাঝি রিভলিউশন। ওই জন্য তিলকা মাঝির বয়স কতটা এখানে একটা হালকা করে দেওয়া আছে। ঠিক আছে, যারা মাঝি দা মাউন্টেন ম্যান এখনো দেখেননি, একবার দেখে নেবেন, এনার্জি চলে আসবে পড়াশোনার প্রতি। তারপরে সেম ভাবে আরেকটা এখানে রিভলিউশন আছে, যেটা হচ্ছে তামার রিভলিউশন। তামার রিভলিউশন, তামারটাও কিন্তু একটা নাম। সেম জিনিস কোথায় হয়েছিল? ছোটানাগপুর প্ল্যাটুতে। এতটাই কোশ্চেন জিজ্ঞাসা করা হবে যে তামার রিভলিউশন কোথা থেকে বা খুব বেশি আসলে কোন টাইমের ছিল, কোন টাইমে হয়েছিল, এটুকুই জিজ্ঞাসা করা হতে পারে। তারপর তেলেঙ্গা খারিয়া রিভলিউশন। তেলেঙ্গা খারিয়া নাম থেকে মনে হচ্ছে তেলেঙ্গানা একটা স্টেটের নাম, কিন্তু এটা স্টেটের নাম না, এটা হচ্ছে একজন লিডারের নাম। যে রিভলিউশনটা হয়েছিল সেই রিভলিউশনটা মানে লিডার ছিলেন তেলেঙ্গা খারিয়া। ছোটানাগপুরে এটাও রিভলিউশন হয়েছিল। কেন হয়েছিল? ব্রিটিশারদের এগেনস্টে এই রিভলিউশনটা হয়েছিল। আমরা এর আগে কয়েকটা রিভলিউশন দেখলাম, বা বিশেষ করে সান্থাল রিভলিউশন দেখেছিলাম। সান্থাল রিভলিউশনটা একটু এক্সেপশনাল ছিল। কেমন এক্সেপশনাল? যে ওটা ব্রিটিশারদের বিরুদ্ধে ছিল না, ওটা ছিল লোকাল যে জমিদার আছে, লোকাল যে রাজাগুলো ছিল তাদের বিরুদ্ধে ছিল। তারপরে যতগুলো আমরা রিভলিউশন দেখলাম প্রায় সবগুলোই রিভলিউশন কিন্তু ইংরেজদের বিরুদ্ধে ছিল। তাই সিম্পলি যদি আমরা সান্থালটা মনে রাখতে পারি, বাকিগুলো আমাদের এমনিতেই কোশ্চেন হয়ে যাবে যে হ্যাঁ এটা ইংরেজদের বিরুদ্ধে, বাকি একটা এক্সেপশনাল। ঠিক আছে, জাস্ট একটু মানে পড়ে দেখারও সেরকম ইয়ে নেই যে হ্যাঁ কোন এরিয়াতে ছিল, কেন ছিল, কাদের বিরুদ্ধে ছিল। তারপরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি উলুগান রিভলিউশন। আর এই রিভলিউশনের লিডার হচ্ছে বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার নাম শুনেছেন আপনারা সবাই? এস স্যার, এস স্যার। এই নামটা বিশেষ করে নিউজে এসেছিল 2021-এ। কেন এসেছিল? যে অমিত শাহ বিরসা মুন্ডা ভেবে অন্য জনার স্ট্যাচুর উপর মালা চড়িয়ে দেয়। তারপরে খুবই হাইলাইট হয়, নিউজে আসে। আর যে কোনো জিনিস যখন নিউজে আসবে তখন ওটা জেনারেল অ্যাওয়ারনেসের আন্ডারে পড়ে। আর ওটা একটু হাইলাইট হওয়ার কারণে কোয়েশ্চেন বেশি জিজ্ঞাসা করা হয়। তাই বলে 2021-22-এ সব থেকে বেশি যদি ট্রাইবাল পিপলের জিজ্ঞাসা করা হয় কোনো কোয়েশ্চেনে, তো বিরসা মুন্ডাকে জিজ্ঞাসা করা হয়েছিল। 21-এর যে আমাদের বিধানসভা ইলেকশন ছিল ওয়েস্ট বেঙ্গলে, সেই ইলেকশন রিলেটেড ত্রিপুরাতে গিয়ে এই ভুলটা করেছিলেন আমাদের তৎকালীন বা এখনো হোম মিনিস্টার অমিত শাহ। তো বিরসা মুন্ডা কোন রিভলিউশনের সাথে জড়িত? উলুগান রিভলিউশনের সাথে জড়িত। কিসের কারণে? এই কারণটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কারণটা জিজ্ঞাসা করা হয়। সেটা হচ্ছে কি ফরেস্ট রেগুলেশন অ্যাক্ট। আমরা জানি যে যারা দলিত তারা বেশিরভাগই কোথায় থাকেন? ফরেস্টে, জঙ্গল মহলে। আর আমাদের যে সরকার ইংরেজ থেকে নিয়ে বর্তমান পর্যন্ত প্রায় এমন এমন অ্যাক্ট নিয়ে আসে বা এমন এমন রেগুলেশন নিয়ে আসে যেগুলোতে বিশেষ করে ফরেস্ট পিপল আছে তাদের ইন্টারেস্ট, তাদের যে মানে থাকার জায়গা সেগুলো ছিনিয়ে নেওয়া হয়। তার কারণে আপনারা এখনো দেখবেন যে যারা নাকশালবাদী আছে, নাকশালবাদী কোথায়? নাকশালবাদী ছত্তিশগড়ের জঙ্গলমহলের, নাকশালবাদী ঝাড়খণ্ডে, বিহারের যেগুলো জঙ্গলমহলের বা জঙ্গল এরিয়ার আছে সেখানকার, ওয়েস্ট বেঙ্গলের যে এরিয়া থেকে শুরু হয়েছিল নাকশালবাড়ি যে জায়গাটা, তো কোথাও না কোথাও এদের কানেকশন জঙ্গল থেকে আছে। আর এরা যেহেতু দলিত, এদের আওয়াজকে দাবিয়ে দেওয়া হয়, এদের কেউ শোনার থাকে না, বা সরকার বা যারা উপর লেভেলে আছে সবসময় চেষ্টা করে এদেরকে দাবানোর। তো ফরেস্ট যেটা রেগুলেশন ছিল, ফরেস্ট রেগুলেশনের ফলে ইংরেজ কি করেছিল, এদেরকে জঙ্গল থেকে বের করে দিত, জঙ্গল কেটে নিত। এরকম টাইপের যে হওয়ার কারণে বিরসা মুন্ডা উলুগান রিভলিউশনটাকে লিড করেছিলেন। আরেকটা জিনিস হচ্ছে কি, একটা বিরসা মুন্ডার যে রিভলিউশনটা ছিল সেখানে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, সরি সালটা জিজ্ঞাসা করা হয়। এর আগে পিছে যতগুলো আমরা পড়লাম ওগুলোতে সাল অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট জায়গাটা ইম্পর্টেন্ট, কমিউনিটিটা ইম্পর্টেন্ট। কিন্তু উলুগানের ক্ষেত্রে সালটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকগুলো কোয়েশ্চেনে দেখেছি আমি
যে বিরসা মুন্ডার রিভলিউশন কোন সালে হয়েছিল, 1889 থেকে নিয়ে 1900 পর্যন্ত, 1-2 বছর, এই টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আছে নারকেল বাড়িয়া রিভলিউশন, খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা ইয়ের টাইমে পড়েছিলাম, এমএসসির টাইমে পড়েছিলাম। নারকেল বাড়িয়া রিভলিউশন, নারকেল বাড়িয়া রিভলিউশন মীর নিসার আলী খান লিড করেছিলেন। এই মীর নিসার আলী খানের আরেকটা নাম হচ্ছে তিতুমির। তিনি একটা বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। কেল্লা মানে ফোর্ট, এমন একটা জায়গা যে জায়গাটাকে মানে প্রোটেক্টেড এরিয়া বলা হয়। ঠিক যেমন আমরা লাল কেল্লার নাম শুনেছি, লাল কেল্লা একটা প্রোটেক্টেড এরিয়া রাজার জন্য বা থাকার জন্য। তো সেই রকম ভাবে মীর নিসার আলী খান বা তিতুমির একটা বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, মানে প্রোটেক্টেড এরিয়া তৈরি করেছিলেন, যেখান থেকে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঠিক, তো মীর নিসার আলী খান থেকে এটুকুই কোয়েশ্চেন আসতে পারে যে বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন। এটাই সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নারকেলবাড়ি রিভলিউশন থেকে। বা নারকেলবাড়ি রিভলিউশন কার সাথে জড়িত, তো মীর নিসার আলী খান বা তিতুমির। কোনো জায়গায় ডাইরেক্ট মীর নিসার আলী জিজ্ঞাসা করে অথবা তিতুমির। তারপর হচ্ছে কি ইন্ডিগো রিভলিউশন। বাংলার মাটিতে, বাংলা বলতে তখনকার বিহার ইনক্লুড, সব থেকে বড় রিভলিউশন যদি দেখা যায় সেটা হচ্ছে কি ইন্ডিগো রিভলিউশন। অ্যাকচুয়ালি সেখানে এরকম হয়েছিল যে প্রতিটা মানুষকে বাধ্যতামূলক নীল চাষ করতে হতো। নীল কি জিনিস, যেমন মনে করলেন যে আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি চাষ হয় কি পাট। কিন্তু পাট হচ্ছে একটা ক্যাশ ক্রপ। ক্যাশ ক্রপ অর্থাৎ এটাকে আমরা খেতে পারি না, এটাকে আমাদের বিক্রি করতে হবে, বিক্রি করে আমরা যে টাকা পাবো সেই টাকা কাজে লাগাতে পারি। কিন্তু খোদা না খাস্তা যদি আমাদের পাট বিক্রি না হয় বা কোনো কারণে পাটের রেট খুবই যদি কমে যায়, তাহলে ওটা আমরা কি করব, কিছুই করতে পারবো না, আমাদের আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। নীল যে চাষটা ছিল সেই চাষটা ছিল একটা ক্যাশ ক্রপ। ইংরেজ সরকার কি করেছিল, নিজের সুবিধার্থে বা নিজের ফ্যাক্টরি চালার জন্য বাংলার মানুষদের উপর, বাংলা বাংলা বিহার দুটোই নিয়ে এই মানুষদের উপর নীল চাষ করা ম্যান্ডেটরি করে দিয়েছিল, যে প্রতিটা মানুষকে 3 বিঘার মধ্যে মিনিমাম 1 বিঘা নীল চাষ করতে হবে। ঠিক, ঠিক আছে, নীল চাষ মানুষ করবে, কিন্তু তার পর্যাপ্ত পরিমাণে দাম দেওয়া হতো না, খুবই অল্প। মানুষ যদি এভাবে নীল চাষ করতে থাকে, আমাদের যদি সরকার বলে দেয় যে আপনি প্রতিটা কৃষককে পাট চাষ করতে হবে, আমরা পাট চাষ করি না, কিন্তু পাটের পর্যাপ্ত পরিমাণে আমাদের দাম দেওয়া হচ্ছে না, তাহলে কি হবে, আমাদের আমরা খেতেও পাবো না। এর মানে সরকারকে আমরা নিজে পাট আমরা উপজাবো, তারপর সরকারকে দিয়ে দিতে হবে, সেরকম কন্ডিশনে ছিল। তার বিরুদ্ধে যে রিভলিউশনটা হয়েছিল সেটাই হচ্ছে ইন্ডিগো রিভলিউশন বা নীল বিদ্রোহ নামে পরিচিত। সালটা ছিল 1889। আর এর প্রতি একটা ড্রামা নিয়ে আসা হয়েছিল কি নীল দর্পণ, যেটা কে কার দ্বারা লেখা, দীনবন্ধু মিত্র। এটাকে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন করতে পারে যে ইন্ডিগো রিভলিউশন কবে ছিল, 1859। নীল দর্পণ কার উপর ছিল, তো ইন্ডিগো রিভলিউশন বা ইন্ডিগো চাষের উপর, ক্রপের উপর ছিল। দীনবন্ধু মিত্রা নীল দর্পণ যে ড্রামাটা ছিল সেটা লিখেছেন কে, দীনবন্ধু মিত্র। তারপর আছে সন্ন্যাসী রিভলিউশন। সন্ন্যাসী রিভলিউশনকে আরো অন্যান্য কয়েকটা নামে জানা যায়। ফাকির রিভলিউশন বলা হয়। এই রিভলিউশন কারা লিড করেছিলেন, মজনু শাহ, মুসা শাহ। আর আনন্দ মাথ, যেটা 1882 সালে লেখা হয়েছিল, কত সালে, 1882 সালে বঙ্কিমচন্দ্রের দ্বারা। এই আনন্দ মাঠটা কিসের উপরে বেশ ছিল জানেন, সন্ন্যাসী রিভলিউশনের উপর। তো আমাদের এখানেও কোয়েশ্চেন করা হতে পারে, যেহেতু বিপিএসসি তে ডেপথে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। আর ওইগুলো থেকে তেমন কোয়েশ্চেন আসবে না, ডেপথে যদি যেখান থেকে যেভাবে বা যতটা ডেপথে কোয়েশ্চেন করা হচ্ছে সেইভাবে নোট বানানো হয়েছে। তো এখানে জিজ্ঞাসা করা হতে পারে যে আনন্দ মাঠ কোন রিভলিউশনের সাথে কানেক্ট ছিল বা কোন রিভলিউশনের উপর বেস ছিল, তো সন্ন্যাসী রিভলিউশনের উপর। বা আমাদের ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারে যে আনন্দ মাঠ কত সালে লেখা হয়েছিল, তো 1882 সালে লিখেছিলেন কে, বঙ্কিমচন্দ্র। ঠিক, বা আমাদের যে ন্যাশনাল সং কি বলেন তো আপনারা, বন্দে মাতারাম, তাই তো? আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরম। কোথা থেকে নেওয়া আছে,
বলেন, আপনারা বলেন, রেসপন্স করেন, ইন্ট্রোডাকশন বাড়বে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। আনন্দ আচ্ছা, এটা প্রথম গাওয়া হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে কত সালে বলতে অধিবেশনে। পারবেন? হুম, হুম 1932 সম্ভবত। না, অনেক লেটে চলে গেলেন আপনি। এটা ছিল 1896-তে। ভালো চেষ্টা করেছেন। তো যখন আমরা এর পরে থার্ড ক্লাসটা আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর হবে, তখন এই জিনিসগুলো ডিটেলসে আসবে যে হ্যাঁ, ন্যাশনাল সং আমাদের কখন প্রথম গাওয়া হয়েছিল, ন্যাশনাল অ্যানথেম কবে গাওয়া হয়েছিল, কে কোনটা লিখেছেন বা কি রিলেটেড, এইসব জিনিসগুলো। তো আমরা যখন আইএনএম পড়বো তো সবই কিছু মোটামুটি করে একটু এদিক ওদিক করে টাচ হতেই থাকবে। আর এভাবেই যদি আমরা মানে ব্রডলি পড়তে যাই, অটোমেটিক্যালি আমাদের কোয়েশ্চেন হয়ে যাবে। কোনো কোয়েশ্চেন যদি আমরা ডাইরেক্ট না অ্যান্সার করতে পারি তো অটোমেটিক এলিমিনেশনের মাধ্যমে হয়ে যাবে যে হ্যাঁ, এটাতে অ্যান্সার হবেই না, তবে এই দুটোর মধ্যে হতে পারে। তো আমাদের লোকাল স্যার যে এটা কোন রিভলিউশনের টপিক থেকে উপর, পড়াচ্ছেন? আইএনএম ইন্ডিয়ান স্যার এটা ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান যেটা ন্যাশনাল পড়াচ্ছেন? মুভমেন্ট। হ্যাঁ। আচ্ছা, আমি ছিলাম না তো প্রথম থেকে, ঠিক আছে। আচ্ছা। তো লোকাল রিভোল্টের উপর আমাদের এতটাই মানে ইম্পর্টেন্ট ছিল, বা ছোটা নাগপুর প্লাটু বা বেঙ্গল বিহার রিলেটেড এতগুলো ইম্পর্টেন্স ছিল। এরপরে আমাদের যেটা ক্লাস আসবে সেটা হবে গ্রেট রিভোল্ট 1857, ঠিক, রিভোল্ট বা মহাবিদ্রোহ যেটাকে আমরা বলি 1857, সেটা থেকে। এখান থেকে অবশ্যই আপনারা কোয়েশ্চেন দেখতে পাবেন, গ্রেট রিভোল্ট থেকেও দেখতে পাবেন। তো কোনো প্রশ্ন এখান থেকে? বলছিলাম মাঝে মাঝে ইংলিশ টার্মগুলো একটা ট্রান্সলেট করিয়ে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর যদি আপনারা বলেন যে রিভলিউশন কি এটিই ছিল, না, আমি এই ক্লাসের আগে বলেছি যে প্রায় 200-রও উপরে ইম্পর্টেন্ট রিভলিউশন আছে, কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট এই এরিয়াতে যেগুলো রিভলিউশন হয়েছে। এর বাইরে বিহারকে কোনোদিন জিজ্ঞাসা করতে দেখিনি আমরা। যদি 200 রিভলিউশন পড়ে নি বা মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু অনেক কিছু ছুটে যাবে। তাই আমরা বিশেষ করে মানে যেগুলো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, যা ফোকাসড এরিয়া যেটা, সেটা হচ্ছে আমাদের বিহার, ঠিক। তো ছোটা নাগপুর প্লাটুর আশপাশে এতগুলো রিভলিউশন হয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট সব থেকে বেশি কি, এটা সন্ন্যাসী, স্যার ইন্ডিগো, রিভোল্টের হিন্দি টার্মটা যদি বলতেন একটু। বাগাওয়াত, বিদ্রোহ, আরবিতে সওরা, উর্দু বাগাওয়াত, সওরা বা বিদ্রোহ। আমরা বিশেষ করে ইসলামিক হিস্ট্রিতে এইগুলো জিনিস অনেক পড়েছি। তো এখান থেকে আর কোনো প্রশ্ন? পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে রেকর্ডিং। আশিক স্যার, রেকর্ডিংটা বন্ধ করে দেন। আর কি পড়াবেন আজকে আপনি? না, বলছিলাম যে আমাদের ম্যাটেরিয়াল গুলো যদি একটু বেশি করে দেওয়া হতো তো আমরা প্রিন্ট করে নিতাম আগে, তারপরে আপনি পড়াতেন তো আমাদের সুবিধা হতো দেখেন। মানে একটা একটা করে আসলে প্রিন্ট করতে যাচ্ছি। না, হ্যাঁ আপনারা স্যার, ওটাই এভাবে বলছিলাম আমিও স্যার। আমি যেটা বলছিলাম যে প্রিন্টটা এভাবে করিয়ে না। যেমন আমার কাছে একটা মানে আমি আগে যখন পড়াতাম তো ন্যাশনাল লেভেলে পড়াতাম, মানে পার্টিকুলার বিহার ফোকাস ছিল না। তো আমার যতগুলো পিডিএফ আছে সব ওই রকম টাইপের। এখন আমি বিহার ফোকাস করছি, তো আমাকে পিডিএফ সব ভেঙে আলাদাভাবে বানাতে হচ্ছে। তো আমি তো একদিনে বসে বা এখনই সবগুলো পিডিএফ বানাতে পারছি না। তো এইভাবে যে পিডিএফ গুলো আমি আপনাদের দিচ্ছি, পরবর্তীতে কিনা মার্জ করে আমি একসাথে দিয়ে দেবো। ম্যাপ ট্যাপ গুলো রিমুভ করে, কালার গুলো, অনেকগুলো কালার আছে, যখন আপনারা প্রিন্ট করবেন তখন ঠিকঠাক আসবে না। তো আপাতত আপনারা এখান থেকেই পড়েন, মানে মোবাইল ইউজ করেই পড়ার চেষ্টা করেন। বাকি আমি খুব তাড়াতাড়ি ওই পিডিএফ গুলো চেঞ্জ করে, যা চেঞ্জ করতে হবে তো তখন দেওয়ার চেষ্টা করবো। স্যার এগুলো কি প্রিন্ট আউট করবো না এখন তাহলে? না না, এখন প্রিন্ট আউট করলে খরচে বেশি পড়ে যাবেন আপনারা। তাই হ্যাঁ, গ্রুপে ওটাই থাকুক, বলছিলাম আপনারা ওখান একসাথে যদি থেকে একটু দিতেন। পড়ে দেখেন। আমি মোটামুটি কিছুদিনের মধ্যে 10-15 মিনিট, মানে টাইম তো লাগবে একটু। যেমন আমি হ্যাঁ বললাম হ্যাঁ, যে